স্যার। আচ্ছা, সবাই কেমন আছেন? আপনাদের তো সিলেবাস একটু কমে গেল। স্যার সহজ ম্যাথটাই তো কমে গেল। সহজ ম্যাথটা ফাইনালের জন্য রয়ে গেছে। ওটা সহজ না, আরো কিছু ইস্যু রয়ে গেছিল তো। যাক, আপনার এখন যতটুকু আছে আপনাদের সিলেবাসে আপনারা এতটুকু নিয়ে প্রিপারেশন নেন। আপাতত চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 এর উপরে মিড টার্ম এক্সাম হচ্ছে। আর চ্যাপ্টার 4 বাকি যে অংশটা আছে সেটা ফাইনালের জন্য রাখা হবে এবং চ্যাপ্টার 4 পুরোটাই ফাইনালের জন্য। আর যতটুকু আপনাদেরকে পড়ানো হয়েছিল কিছু অংশ মিড টার্মের পরে রিভিউ করে তারপরে বাকি অংশটা আমরা ওই চ্যাপ্টারটা পরে কমপ্লিট করব। এখন আপনাদেরকে এখানে আপনার এই যে প্রেজেন্টেশনের স্লাইডটা দেওয়া হয়েছিল এখানে এই রিলেটেড কিছু অঙ্ক মিসিং করে দেওয়া হয়েছিল। এই যে কস্ট অফ গুডস সোল্ড, স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড, আপনাদেরকে এখানে দুইটা স্টেটমেন্ট দেখানো হয়েছিল। একটা ছিল স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড, অ্যানাদার ওয়ান প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অথবা ইনকাম স্টেটমেন্ট, এটাকে বলে ইনকাম স্টেটমেন্ট। তাহলে এই দুইটা রিলেটেড অঙ্ক তখন একটু বাদ পড়ে গেছে, আপনাদের দেখানো হয়নি। এখন যেহেতু সময় আছে আমরা এই অঙ্কটাও আমরা একটু কভার করে ফেলবো এই সময়ের মধ্যে। এখন এই স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড কিভাবে প্রিপেয়ার করে এটার এই টেবিলটা আপনাদের খেয়াল রাখতে হবে। পুরো এই ফর্মেই আপনাদের অঙ্কগুলো করতে হবে। যেমন আমি যদি টেবিলটা আপনাদেরকে ক্লিয়ারলি বলি তাহলে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট শুরু হয়, এটা টোটালি ফ্যাক্টরির হিসাব। এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন কোনো হিসাব এখানে খরচ আসবে না। অ্যাডমিনিস্ট্রেশনের বা হেড অফিসের যত খরচ আছে এগুলো সব যাবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অথবা ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস, অথবা এটাকে স্যার। জি জি বলেন। আপনার এই স্লাইডটা কি মাত্র যে স্লাইডটা গ্রুপে দিলেন ক্লাস শুরু হওয়ার আগে, ওটার ভিতরে এই স্লাইডটা? না না না, এটা আগের যে চ্যাপ্টার দেওয়া ছিল ওইখানে আপনাদেরকে প্রথম যে স্লাইড দেওয়া ছিল ওখান থেকে। এটা আগেই দেওয়া হয়েছিল আপনাদের, ওই যে 2-3 চ্যাপ্টারের যে স্লাইডটা দেওয়া ছিল ওইটার মধ্যেই আছে, ওখানেই আছে। আচ্ছা, এখন আসেন এই যে টেবিলটা তখনও একটু ব্রিফলি ডিসকাস করা হয়েছিল যে এই টেবিলটা কিভাবে প্রিপারেশনটা হয়। এখন তাহলে মানে ফ্যাক্টরিতে ধরেন তানবীর, আপনি একটু আমার সাথে সাথে উত্তর দেন। তানবীর। জি স্যার। হ্যাঁ তানবীর, আপনি মিউট করেন না, আনমিউট থাকেন। হ্যাঁ হ্যাঁ, এবার তানবীর ধরেন আপনার হাতে 10টা চেয়ার আছে। আপনার হাতে ধরেন আপনি চেয়ার কিনে বিক্রি করেন। এখন আপনার হাতে 10টা, এই জানুয়ারি মাসের 1 তারিখে আপনার হাতে 10টা চেয়ার আগের বছরের অবিক্রিত ছিল। এই 10টা চেয়ার ধরেন আপনি 100 টাকায় কিনছেন। এখন এই বছরে আপনি আরো 10টা চেয়ার, আপনি আরো 10টা চেয়ার কিনছেন আরো 100 টাকায়। তাহলে আপনার হাতে মোট চেয়ার আছে কয়টা? 20টা আছে। 20টা আছে। এই 20টা চেয়ার কত টাকা দিয়ে কিনছেন? মোট দাম আছে 20টা চেয়ারের কত? 100 টাকা, 100 টাকা, 200 টাকা, 200 টাকা। তাহলে আপনার হাতে ওপেনিং যেই ম্যাটেরিয়াল ছিল, যেই চেয়ারগুলো ছিল, প্লাস আপনি আরো যা কিনছেন, এই দুইটা মিলে কেনার মধ্যে যদি কোনো ক্যারিং কস্ট থাকে এটা যোগ করে দিতে হয়। ধরুন আপনি 10টা চেয়ার যে 100 টাকায় কিনছেন অথবা 80 টাকায় কিনছেন, 20 টাকা ভাড়া দিয়ে আনছেন, তাহলে ওইটাও তো চেয়ারের দামের মধ্যেই হবে। এই জন্য ক্যারিং ইনচার্জ বা ইনওয়ার্ড বা যে র ম্যাটেরিয়ালটা আপনি কিনেন সেটা আনার জন্য যে ট্রান্সপোর্টেশন ভাড়া বা যদি কোনো ট্যাক্স দিতে হয়, মানে এগুলো সব ওইটার মধ্যেই যোগ হয়ে যাবে, ওই ইনভেন্টরির মধ্যেই যোগ হয়ে যাবে। তাহলে টোটাল আপনার হাতে 10টা চেয়ার 100 টাকার চেয়ার ছিল, আগের বছরে বিক্রি করতে পারেন নাই, জানুয়ারিতে এসে আপনি আরো 10টা চেয়ার 100 টাকা দিয়ে কিনছেন,
যত টাকা দিয়ে কিনছেন সেইটা প্লাস ট্যাক্স প্লাস আদার কোনো ট্রান্সপোর্টেশন যদি ভাড়া টাড়া থাকে এগুলো সব মিলে, তার মানে আপনার হাতে এখন টোটাল চেয়ার আছে 20টা বিক্রি করার মতো। আপনার শোরুমে চেয়ার আছে 20টা বিক্রি করার মতো এবং 20টা চেয়ারের দাম আছে আপনার কাছে কত? 200 টাকা। এখন ধরেন জানুয়ারি মাস শেষ, এখন চেয়ার আছে আপনি দোকানের মধ্যে বা আপনার শোরুমের মধ্যে, আপনি চেয়ার দেখলেন, চেয়ার আছে 5টা। আপনার হাতে 15টা বিক্রি করলাম। যতগুলা ম্যাটেরিয়াল ছিল এই বছরে আরো যা পারচেজ করলেন, এই দুইটা মিলে হচ্ছে আপনার হাতে अवेलेबल ফর ইউজ। মানে আপনি এইটাই আমি প্রোডাকশনে মানে এটা আমি ইনভেন্টরি গুলোকে ইউজ করেছি। তার মানে র ম্যাটেরিয়াল ফ্যাক্টরিতে কত টাকা লাগছে এটা ক্যালকুলেশনটা হচ্ছে যে আমি দেখবো যে ফ্যাক্টরির শুরুতে র ম্যাটেরিয়াল কত টাকার র ম্যাটেরিয়াল জমা ছিল, ফ্যাক্টরির জন্য এই বছরে আরো কত টাকার ম্যাটেরিয়াল কেনা হয়েছে, আর মাস শেষে বা বছর শেষে গিয়ে কত টাকার ইনভেন্টরি আপনার হাতে রয়ে গেছে। ডিফারেন্সটাই হচ্ছে যে আপনি কত টাকার ম্যাটেরিয়াল এই বছরে ইউজ করলেন। এটা হচ্ছে ম্যাটেরিয়াল। সেকেন্ড হচ্ছে লেবার, যেটা ডাইরেক্ট লেবার। ডাইরেক্ট লেবার মানে এটা কোশ্চেনের মধ্যে ডাইরেক্ট লেবারই দেওয়া থাকবে, বা কিছু লেবার যদি দেওয়া থাকে কিছু বলা না থাকে মনে করবেন এটা ডাইরেক্ট লেবার। তার মানে ফ্যাক্টরি ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার, এই দুটাকে আমরা কি কস্ট বলতাম? প্রাইম কস্ট বলতাম। এখন আসেন তার সাথে আমরা কি করি? ম্যানুফ্যাকচারিং ওভারহেড যোগ করি। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি? ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে একটা ফ্যাক্টরির ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার ছাড়া ফ্যাক্টরির যত খরচ আছে, এখানে কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, সব ফ্যাক্টরি ওভারহেড মানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার, এই দুইটা ছাড়া ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হতে পারে, ইনডাইরেক্ট লেবার হতে পারে, বা ফ্যাক্টরির অন্যান্য যত মেইনটেনেন্স কস্ট, একটা ফ্যাক্টরির যত কস্ট, সব কস্টকে আমরা বলবো ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে প্রথম আমি ব্যবহার যত সময়ের জন্য আমাকে হিসাব করতে বলে আমি সেই সময়ের মধ্যে আমি দেখবো কত টাকা ম্যাটেরিয়াল ইউজ করছি। ম্যাটেরিয়াল ইউজ কিভাবে করবো? ওপেনিং ম্যাটেরিয়ালের সাথে এই বছরে যেটা কিনবো সেটা যোগ করবো, আর ক্লোজিং ম্যাটেরিয়াল হাতে যেটা আছে দিব, তাহলে ম্যাটেরিয়াল কনজিউম হয়ে যাবে। তার সাথে কত টাকা এটা যোগ করলে হচ্ছে প্রাইম কস্ট, তার সাথে আমি যদি ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা অ্যাড করি তাহলে আমি পেয়ে যাবো টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। হ্যাঁ, এখন এই তার সাথে যদি ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টটা যোগ করি তাহলে তিনটা কস্ট, ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট এন্ড ফ্যাক্টরি ওভারহেড কস্ট বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট, এই তিনটা কস্ট আমরা যোগ করলে পাই ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট, বা এটাকে ম্যানুফ্যাকচারিং কস্ট বলে। ধরেন এটাকে ম্যানুফ্যাকচারিং কস্ট বলে, ম্যানুফ্যাকচারিং কস্ট। হ্যাঁ, এটাকে ম্যানুফ্যাকচারিং কস্ট বলে। তার মানে এটাকে ওয়ার্ক কস্ট বলে অথবা ফ্যাক্টরি কস্ট বা অথবা ম্যানুফ্যাকচারিং। তাহলে এই কস্টটা আমি কিভাবে পাইলাম? তিনটা সামেশন যোগ করলাম। আপনাদের অন্য অঙ্কগুলো রিভিউ হয়ে যাচ্ছে যে ম্যাটেরিয়াল কস্ট, এই যে ম্যাটেরিয়াল প্লাস লেবার, এটা হচ্ছে প্রাইম কস্ট, তার সাথে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট যোগ করলে আমরা পাই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এই ম্যানুফ্যাকচারিং কস্ট করার পরে কস্ট অফ, এটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, অনেকে বলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এটা এই ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে এখন আপনি এই দুইটা জিনিস একটু মনে রাখবেন যে অঙ্কের মধ্যে আপনার কাছে ওপেনিং ওয়ার্কিং প্রসেস থাকবে, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস থাকবে। ওপেনিং ওয়ার্কিং প্রসেস মানে হচ্ছে যে জানুয়ারি মাসের শুরুতে কিছু ইনভেন্টরি আপনার হাতে ইনকমপ্লিট ছিল, যেটা আপনি প্রোডাকশন মানে গত বছর শেষ করতে পারেন না। ধরেন আপনি চেয়ার বানায় বিক্রি করেন, তাহলে চেয়ার বানানোর পরে আপনি গত বছরের ডিসেম্বরের 31 তারিখে আপনি দেখা গেল যে চেয়ার কিছু কমপ্লিট হয় না, ইনকমপ্লিট ছিল, এগুলোকে বলা হচ্ছে ওপেনিং ওয়ার্কিং প্রসেস। ওয়ার্কিং প্রসেস মানে যে ইনভেন্টরিটা এখনো কমপ্লিট হয়নি। আরেকটা হচ্ছে ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, মানে এই মাস শেষে বা এই বছর শেষে আপনার কাছে কত টাকার ইনভেন্টরি রয়ে গেছে যেটা এখনো কমপ্লিট হয়নি। এই জিনিসটা যোগ বিয়োগ করব আমরা। ওপেনিংটা অলওয়েজ যোগ করব। ওপেনিং ওয়ার্কিং প্রসেসকে আমরা ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে যোগ করব, আর ক্লোজিং ওয়ার্কিং প্রসেসটা আমরা বিয়োগ করব। ডব্লিউআইপি বলে অনেক সময় ওয়ার্কিং প্রসেস। এখন ওপেনিং ওয়ার্কিং প্রসেসটা আমরা ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে যোগ করব, আর ক্লোজিং ওয়ার্কিং প্রসেসটা আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে বিয়োগ করব। বিয়োগ করার পরে যেটা থাকে এটাকে বলে কস্ট অফ প্রোডাকশন বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার।
যাই বলেন, এটাকে বলা হয় কস্ট অফ প্রোডাকশন। এই জিনিসগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এখানে যদিও বড় জিনিস দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি এই অংশটা হচ্ছে ম্যাটেরিয়াল, এই অংশটা হচ্ছে ম্যাটেরিয়াল, আর এইখানে হচ্ছে লেবার। তাহলে আলটিমেটলি ম্যাটেরিয়াল প্লাস লেবার, প্রাইম কস্ট, তার সাথে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট, ফ্যাক্টরি যত আদার খরচ আছে সবকিছু যোগ করার পরে আমরা পাবো ম্যানুফ্যাকচারিং কস্ট। এই ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস এবং ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, ওপেনিংটা যোগ করব, ক্লোজিংটা বিয়োগ করব, তাহলে কস্ট অফ প্রোডাকশন। এরপরে আরেকটা কাজ হচ্ছে অঙ্কের মধ্যে দেখবেন থাকে ওপেনিং ফিনিশড গুডস, ক্লোজিং ফিনিশড গুডস ইনভেন্টরি, ফিনিশড গুডস ইনভেন্টরি, ওপেনিং ফিনিশড গুডস ইনভেন্টরি অথবা ক্লোজিং ফিনিশড গুডস ইনভেন্টরি। এই জিনিসগুলো আপনাদের হয়তোবা নতুন নাম শুনতেছেন, বাট এটা হচ্ছে যে ওপেনিং ফিনিশড গুডস এবং ক্লোজিং ফিনিশড গুডস। ওপেনিং ফিনিশড গুডস মানে হচ্ছে ওই যে আপনার হাতে যে 10টা চেয়ার শুরুতে ছিল গত মাসে যেটা বিক্রি করতে পারেন না, এটাকে বলা হচ্ছে ওপেনিং ফিনিশড গুডস, আর এটা হচ্ছে র ম্যাটেরিয়াল। আর একটা হচ্ছে ক্লোজিং ফিনিশড গুডস, মানে এই মাস শেষে বা এই বছর শেষে আপনি যতগুলো চেয়ার বিক্রি করতে পারেন নাই সেটাকে বলা হচ্ছে ক্লোজিং ফিনিশড গুডস। তার মানে দুইটা ইস্যু, ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, ওপেনিং ফিনিশড গুডস, ক্লোজিং ফিনিশড গুডস। তাহলে ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ওপেনিং ক্লোজিংটা যোগ করে বিয়োগ করে আমরা পাবো, এটা যোগ বিয়োগ করার পর আমরা পাবো কস্ট অফ প্রোডাকশন। আর তার সাথে যদি ওপেনিং ফিনিশ গুডস আমরা যদি যোগ বিয়োগ করি, তাহলে ওপেনিংটা অলওয়েজ যোগ আর ক্লোজিংটা অলওয়েজ বিয়োগ। এটা মনে রাখবেন যে ওপেনিং ফিনিশ গুডসটা আমি যদি যোগ করি আর ক্লোজিং ফিনিশ গুডসটা যদি আমি বিয়োগ করি, তাহলে আমি পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড। এই যে কস্ট অফ গুডস সোল্ড আমি পাইলাম, এই কস্ট অফ গুডস সোল্ডের এই টাকাটা সোজা ইনকাম স্টেটমেন্টে চলে যাবে। ইনকাম স্টেটমেন্ট যে আমরা করি, ইনকাম স্টেটমেন্টের মধ্যে বা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দেখেন প্রথম সেলস থেকে লেস কস্ট অফ গুডস সোল্ড, এটা আগের স্টেটমেন্ট থেকে আসবে। তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে থাকে এই গ্রস প্রফিট। বাদ দেওয়ার পরে এই গ্রস প্রফিট যা আসবে, এই গ্রস প্রফিট থেকে আপনি হেড অ্যাডমিনিস্ট্রেশনের যত খরচ আছে সব খরচ বিয়োগ করবেন, মানে হেড অফিসের যত খরচ আছে সব বিয়োগ দেওয়ার পরে থাকে নেট অপারেটিং প্রফিট। এখন এই পর্যন্ত বলেন কোনো কোশ্চেন আছে কিনা? আমি অঙ্ক যদি আপনাদেরকে দেখাই তাহলে সহজ হয়ে যাবে, যেটা আমি আজকে সকালে গ্রুপে শেয়ার করছি। হ্যাঁ বলেন স্যার। আগের স্লাইডটা একটু যা যাবে স্যার। হ্যাঁ স্যার এই স্লাইডে স্যার যে ওপেনিং ফিনিশড আচ্ছা, গুড একটু ইনভেন্টরি। আপনার ওই যে শাকির আহমেদ, একটা মিনিট ফোনে একটু কথা বলি। জুবাইর ভাই অনলাইনে একটা ক্লাসে আছে, বলেন। হ্যাঁ বলেন শাকির, বলেন। হুম, আচ্ছা, না না সমস্যা নেই, আপনি শুনেন। আপনাদের সাথে আমার ক্লাস কবে আছে, ক্লাস টেস্ট কবে? আপনি চাইলে বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন আপনি চাইলে কালকে আমি ক্যাম্পাসে থাকবো 2টা থেকে, ওই সময় একটু ফ্রি থাকবো 2টায়। যদি আপনি বা 10টার আগেও যদি দেখা করতে চান, যদি আপনি পার্সোনালি কাউন্সিলিং যদি দরকার পড়ে, তাহলে আমি সেগুলো আপনাদেরকে দেখাই দিতে পারবো। এখন যদি আপনি কালকে আসতে চান আসতে পারেন, বৃহস্পতিবারে যদি আসতে চান তাও আসতে পারেন। বৃহস্পতিবার তো হ্যাঁ, কালকে যদি আপনাদের ক্লাস থাকে তাহলে আমার ক্লাস হচ্ছে 10টা থেকে একটা 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 1:30 পর্যন্ত থাকতে পারে, তারপরে আবার বিকালে আবার আছে। তো এরপর আপনি একটু একটু মেসেজ দিন। আপনি তাহলে ওই যে আমার কাছে তো তখন আর সফট কপি গুলো থাকবে না, আপনার কাছে কি প্রিন্টেড কপি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কালকে 10টা 11:30 থেকে একটা, আপনি একটা সময় আমাকে একটু ফোন দিন, একটা সময়।
মানে টাইম আপাতত একটা সময় রাখেন, হয়তো বা 10-15 মিনিট আগে পরে দিতে পারেন, আপনি একটার দিকে টাইম রাখেন। বা অন্যান্য আরো যারা আছেন যদি আপনাদেরও প্রয়োজন হয়, যেমন গতদিন ক্লাস ছিল, আমি তো ফুল ডেতেই তো ছিলাম। আপনারা তো যদি কারো কোনো প্রবলেম থাকে, ক্লাসের বাইরেও তো আমি অনেকক্ষণ তো গত কবে শনিবারের দিন তো ডে লং ছিলাম, সকাল থেকে ছিলাম, ইচ্ছাগুলো দেখাইতে পারতেন। বা এর আগেও যেদিন যেদিন ক্লাস থাকে ওই দিন তো থাকি, মোটামুটি পুরা দিনই থাকে, এগুলা এসে তো প্রবলেম সলভ করতে পারেন। ঠিক আছে সারিয়ার, থ্যাংক ইউ, আপনি আসেন, একটা ফোন দিয়ে আসেন। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদেরকে এবার বিষয়টা দেখাই কিভাবে থাকতে পারে। হ্যাঁ, এটা আমি ক্লোজ করে দিই। যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে এই টাইপের অঙ্ক কেন করাই নাই, আমি আপনাদেরকে 15th এডিশনটা ফলো করতেছিলাম। এই 15th এডিশনে এই রিলেটেড অঙ্ক ওই বইয়ের মধ্যে ছিল না, কিন্তু 12th এডিশনের মধ্যে এই রিলেটেড অঙ্ক ছিল 12th এডিশনের মধ্যে, যার কারণে এখন 12th এডিশন থেকে কিছু আপনাদেরকে ওইখান থেকে কপি করে সলিউশন ঠিক করে তারপরে আপনাদেরকে ওইখান থেকে দেওয়া হয়েছে। এটা সেম ইয়ার বই, কিন্তু 12th এডিশন থেকে দেওয়া হয়েছে আর কি। এখন আসি, জি জি বলেন। স্যার আমাদের তো কুইজ হচ্ছে চ্যাপ্টার 2 এর উপর, স্যার এগুলোও কি থাকবে? চ্যাপ্টার 2 কুইজের মধ্যে এই অঙ্কটা, এই রিলেটেড অঙ্ক থাকবে না, যেগুলো আগে যেগুলো করানো হয়েছে সেগুলো, কিন্তু মিডে কিন্তু এই রিলেটেড অঙ্ক থাকার সম্ভাবনা বেশি থাকতে পারে। এই জন্য যেহেতু এটা মিসিং ছিল, এটা জাস্ট শুধু এই অংশটা একটু কভার করে দিচ্ছে আজকের ক্লাস। দেন স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার, আমাদের তো স্যার আপনার যে কিছু ক্লাস মিস গেল, আবার নিজেও কিছু ক্লাস পাইনি স্যার, তো ওই জন্য স্যার আপনার স্লাইড গুলো বুঝতে অনেক প্রবলেম হয়ে যেতেছে। 1-2 একটা লেখা, 2-3 একটা লেখা, মানে এই তিনটা তো চ্যাপ্টার আমাদের স্যার না, তো এখন এই স্লাইড গুলো বুঝতেছি না কোনটা কোন চ্যাপ্টারের। মানে আপনাদেরকে স্লাইড যেটা দেয়া হয়েছে, প্রথম কয়টা স্লাইড দেওয়া হয়েছে টোটাল? তিনটার মধ্যে তো সিবিপির জন্য একটা বাদ, চ্যাপ্টার 4 এটা বাদ। জি স্যার। আর চ্যাপ্টার 1 এর একটা দেওয়া হয়েছে, আর চ্যাপ্টার 2-3 মনে হয় একসাথে একটা দেওয়া হয়েছে। চ্যাপ্টার স্যার আবার 1-2 এর একটা দেখলাম স্যার। হ্যাঁ না স্যার, বলেন। 2-3 দিচ্ছি স্যার, 2-3 স্যার। আচ্ছা আচ্ছা, এখন আসেন, এই যে ধরেন এরকম যদি একটা অঙ্ক যদি আপনার সাথে দেয়া থাকে, যদি বলে যে কস্ট অফ গুডস সোল্ড তৈরি করেন এবং ইনকাম স্টেটমেন্ট তৈরি করেন, জাস্ট এরকম একটা অঙ্ক আপনাকে দিয়ে দেবে। ধরেন এখান থেকে এই যে অঙ্কের মধ্যে যেগুলো আপনাদেরকে বলেছিলাম না, এই যে ওপেনিং ওয়ার্কিং প্রসেস, জানুয়ারির 1 তারিখে একটা ওপেনিং, ডিসেম্বর 31 তারিখে একটা ক্লোজিং, ফিনিশ গুডস ওপেনিং, ফিনিশ গুডস ক্লোজিং, এরকম ডাইরেক্টলি দেয়া থাকবে অঙ্কের মধ্যে। ওপেনিং ওয়ার্কিং প্রসেস এবং ফিনিশড গুডস, এগুলো ডাইরেক্টলি ধরেন এই অঙ্কটাই, ফর এক্সাম্পল এই অঙ্কটাই। এখন এখান থেকে যেই খরচগুলো ফ্যাক্টরি, আপনি প্রথম কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বলছে, কস্ট অফ গুডস সোল্ড না, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এটা বের করতে বলছে। এখন এটা যদি আমি করি, তাহলে প্রথম আপনাকে যে টেবিলটা দেওয়া হয়েছিল পুরো টেবিলটার দিকে তাকান, জাস্ট এখানে এই ইনফরমেশন গুলো ওই টেবিলের মধ্যে ইনপুট দেওয়া, আর কোনো কাজ নেই। এই ইনফরমেশন গুলোকে টেবিলের মধ্যে ইনপুট দিবেন। তাহলে আপনাদেরকে যে টেবিলটা দেখাইছি সেখানে প্রথম ছিল ওপেনিং ম্যাটেরিয়াল, তার সাথে এই বছরে যে ম্যাটেরিয়াল আপনি কিনছেন, এটা হচ্ছে আপনি কত টাকার ম্যাটেরিয়াল ইউজ করতে পারেন, আর ক্লোজিং ম্যাটেরিয়ালটা বিয়োগ করে দিলে সেটা ছিল আপনার কতটুকু ডাইরেক্ট ম্যাটেরিয়াল। তাহলে আবার যদি আমি আপনাকে স্লাইডটা দেখাই, এটা না, আপনাদেরকে চ্যাপ্টার 1 একটা দেওয়া হয়েছে, চ্যাপ্টার 2-3 একটা দেওয়া হয়েছে, মানে চ্যাপ্টার 2 এবং 3 কে মার্চ করে একবারে স্লাইড দেওয়া হয়েছে। স্যার আবার 1-2 এরও একটা আছে স্লাইড। তাই? জি স্যার। আচ্ছা, এটা এখন স্যার আসেন, পিডিএফ। আচ্ছা ওই একই 2-3 যেটা আপনি এটা একটু ফলো করে রাখেন 2-3। আচ্ছা এখন আসেন, এই যে আপনাদেরকে যে স্লাইডটা দেখালাম, প্রথম হচ্ছে ওপেনিং ম্যাটেরিয়াল, তার সাথে এই বছরে কি ম্যাটেরিয়াল আপনি কিনছেন, আর ক্লোজিং ম্যাটেরিয়ালটা বিয়োগ করে দিলে
টোটাল ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত টাকার, ফ্যাক্টরিতে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ হয়েছে, এটা বের হয়ে যাবে। তার মানে প্রথম এই কাজটা করতে হবে যে ম্যাটেরিয়াল কত টাকার ইউজ হয়েছে। এখন যদি আপনি ম্যাটেরিয়াল কত টাকার ইউজ সেটা যদি আপনি দেখেন, প্রথম আসেন ম্যাটেরিয়াল, কারণ ম্যাটেরিয়াল, লেবার আর ওভারহেড তিনটা যোগ করলে পাওয়া যায় ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে এখানে প্রথম তিনটা হেড দেখেন, একটা হচ্ছে ম্যাটেরিয়ালের হেড, একটা লেবারের হেড আর একটা ওভারহেডের হেড। এই তিনটাকে যদি আমি যোগ করি একসাথে তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট পাওয়া যায়। এখন জাস্ট শুধু আপনি ওই টেবিল থেকে, অঙ্কের মধ্যে যে এই টেবিলটা থেকে আপনি প্রথম ম্যাটেরিয়াল নেন। ম্যাটেরিয়ালের ওপেনিং আছে কত, এই যে দেখেন 90,000, আর ম্যাটেরিয়াল এই বছর পারচেজ করা হয়েছে র ম্যাটেরিয়াল, আপনি ম্যাটেরিয়াল এই যে ম্যাটেরিয়াল পারচেজ 7,50,000, আর ওপেনিং র ম্যাটেরিয়াল কত, ওপেনিং র ম্যাটেরিয়াল 90,000, আর ক্লোজিং র ম্যাটেরিয়াল কত 60,000। তাহলে ওপেনিংটার সাথে এই বছরে যেটা পারচেজ করা হয়েছে এটা যোগ করবেন আর ক্লোজিং ম্যাটেরিয়ালটা বিয়োগ করে দেবেন। তাহলে এই কাজটা করলে ম্যাটেরিয়ালের অংশটা চলে আসবে, যে ওপেনিং ম্যাটেরিয়াল তার সাথে এই বছরে যেটা পারচেজ করলেন আর ক্লোজিং যেটা ছিল এটা বিয়োগ করলেন, তাহলে ম্যাটেরিয়াল কত টাকা, 7,80,000 এই বছরের ম্যাটেরিয়াল। তারপরে আমরা কি নেই, ম্যাটেরিয়াল, লেবার। এখন আসেন লেবার, লেবার কত, লেবার এখান থেকে ডাইরেক্ট লেবার নিয়ে নেবেন। এই দেখেন এখানে লেবার 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 কোথায়, ইনডাইরেক্ট লেবার না, ডাইরেক্ট লেবার যেটা সেটা, এই যে ডাইরেক্ট লেবার কস্ট এটা। ইনডাইরেক্ট লেবার কস্ট মানে ম্যানুফ্যাকচারিং কস্ট, ডাইরেক্ট লেবার কস্টটা নিবে যে 1,50,000। তাহলে নেন ডাইরেক্ট লেবার কস্ট। ডাইরেক্ট লেবার কস্ট এই দুইটা যোগ করলে আমরা প্রাইম কস্ট বলি, ম্যাটেরিয়াল এবং লেবার এই দুইটা যোগ করলে কি হয়, প্রাইম কস্ট। এখন আসেন ফ্যাক্টরি ওভারহেড। এইখানে এই লিস্টের মধ্যে এই ম্যাটেরিয়াল এবং লেবার ছাড়া বাকি ফ্যাক্টরির যা আছে সব ম্যানুফ্যাকচারিং ওভারহেডে নিয়ে যাবেন। এখন ম্যানুফ্যাকচারিং ওভারহেডে কি কি আছে দেখেন, ফ্যাক্টরি কি কি আছে, এই যে মেইনটেনেন্স ফ্যাক্টরি এটা, ইনডাইরেক্ট লেবার এটা নেবেন, অ্যাডমিনিস্ট্রেটিভটা আসবে না, সাপ্লাই ফ্যাক্টরি এটা আসবে, ইন্স্যুরেন্স ফ্যাক্টরি। ফ্যাক্টরির ম্যাটেরিয়াল এবং লেবার ছাড়া ফ্যাক্টরির যত খরচ আছে সব খরচ আমরা এখানে বসাবো, এই ম্যানুফ্যাকচারিং ওভারহেডে বসাবো। লেবার এবং ম্যাটেরিয়াল এই দুইটা ছাড়া, প্রথম তো আমরা ম্যাটেরিয়াল বসাইলাম, দেন লেবার বসাইলাম, এখন আমি বসাবো ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে ফ্যাক্টরির লেবার এবং ম্যাটেরিয়াল ছাড়া বাকি যা খরচ আছে সব খরচ ফ্যাক্টরি রিলেটেড আনবো। এখন এখান থেকে খুঁজবেন একটা একটা কোনটা কোনটা ফ্যাক্টরি, যেমন ইউটিলিটিস ফ্যাক্টরি এটা নিব, ডাইরেক্ট লেবার তো আগে চলে